ধীরে ধীরে গ্রামের মধ্যে জুম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে। মানুষেরা জুম্বিদের সাথে লড়াই করতে না পেরে ৩০ বছর ধরে ছোট্ট একটা অঞ্চলে বসবাস করতে থাকে। কিন্তু আবারও জেগে উঠেছে জুম্বি ভাইরাস। আগের চেয়ে কঠিন হয়ে মানুষ কি তাদের সাথে লড়াই করে বেঁচে থাকতে পারবে? গল্পটি শুরু হয় জিমি নামের একটি ছেলে এবং আরো বেশ কয়েকজন শিশু একটি ঘরে বসে টেলিভিশন দেখছে। হঠাৎ একটি জোরে সাইলেন্ট বেজে ওঠে। জিমির মা একটি শিশুকে কোলে করে প্রবেশ করেন। তিনি বাচ্চাদের নড়াচড়া না করতে বলেন। তারপর তিনি দরজা বন্ধ করে চলে যান। কিছুক্ষণ পরে বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ আসতে থাকে, যার ফলে সমস্ত শিশুরা ভয়ে কাঁপতে থাকে। ভীত হয়ে জিমি দরজার কাছে যায় এবং তার বাবাকে ডাকে, কিন্তু পরের মুহূর্তে দরজাটি একটি ধাক্কা ভেঙে যায় এবং সংক্রমিত জুম্বিরা ছুটে এসে সমস্ত শিশুদের আক্রমণ করে। তারা তাদের খেতে শুরু করে। যাইকে দরজার আড়ালে লুকিয়ে থাকে জিমি পালিয়ে যায়। সে পালিয়ে যায় এবং তার মাকে দেখতে পায়, যাকে একটি জুম্বি আক্রমণ করে এবং হত্যা করে। সে ঘরের ভিতরে কাঁদতে থাকে। দেখে তার সমস্ত আত্মীয় স্বজন একে একে জুম্বিতে পরিণত হচ্ছে, কিন্তু কোন রকম ভাবে সেই ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং বাইরের দৃশ্য আরো ভয়াবহ ছিল। সংক্রমিত লোকেরা সর্বোচ্চ ছড়িয়ে ছিটিয়েছিল। জিমি দ্রুত মনে পড়ে যে তার বাবা গির্জায় আছেন, তাই সে তাড়াতাড়ি ভিতরে ঢুকে পড়ে। সেখানে পৌঁছে জিমি আরেকটি ধাক্কা খায়। জিমির বাবা একজন পুরোহিতের মতন ব্যক্তি। ইতিমধ্যে তিনি বিশ্বাস করেছিলেন যে সংক্রমিত ব্যক্তিরা মন্দ নয়, বরং সৃষ্টিকর্তা দ্বারা পীড়িত। এটাই ছিল তার ন্যায় বিচার। তারপর সে জিমিকে তার লকেট দেয় এবং তাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে বলে। ঠিক তখনই সংক্রমিতরা এখানে চলে আসে এবং এটি দেখে জিমি ভয়ে একটি কোণে লুকিয়ে থাকে, কিন্তু জিমির বাবা স্থির থাকে এবং সমস্ত সংক্রমিত ব্যক্তিরা তাকে আক্রমণ করে, তাকে তাদের মতো একটি জুম্বিতে পরিণত করে। এই সমস্ত ধ্বংসযজ্ঞ রেসোভাইরাসের কারণে ঘটেছিল। ইউরোপের বিস্তার রোধ করার চেষ্টা করেছে এবং যুক্তরাজ্য বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। যুক্তরাজ্য এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু বেঁচে থাকাদের নিজেদের রক্ষা করতে হয়েছে। 28 বছর পরে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। বেঁচে থাকা কয়েকজন ল্যান্ডফর্ম দ্বীপে বাস করত। সমুদ্র দ্বারা বৃষ্টিত একটি ভূমি। আজ তাদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে, কারণ স্পাইকার নামের একটি শিশু দানবদের সাথে লড়াই করতে চলেছে এবং এটি প্রথমবারের মতো ছিল। তার বাবা জিমি যথারীতি নাস্তা তৈরি করেছিলেন, কিন্তু তারপরে তার অসুস্থ স্ত্রী ঈশা চিৎকার করে উঠলেন এবং জিমি এবং স্পাইকে উপরে উঠে গেলেন। যখন ঈশা জানতে পারল যে তার ছেলে স্পাইকে প্রথমবারের মতো প্রশিক্ষণে যাচ্ছে, তখন সে রেগে গেলেন এবং তার স্বামীকে গালিগালাজ করতে শুরু করলো। কিন্তু শীঘ্রই সে শান্ত হয়ে গেল, কারণ ঈশার ভুলে যাওয়ার রোগ রয়েছে। সে প্রায়শই স্মৃতিশক্তি হারিয়ে ফেলতো এবং মাঝে মাঝে এমনকি তার চারপাশে কি ঘুরছে তা বলে যেত। কিছুক্ষণ পরে স্পাইকে স্যামের সাথে দেখা করে এবং সে তাকে একটি নতুন ধনুক উপহার দেয়। এরপরে যখন জিমি এবং স্পাইক প্রশিক্ষণ জন্য রওনা হলো, তখন সমস্ত গ্রামবাসীরা তাদের করতালি দিয়েছিল। তার স্পাইকে তার প্রথম প্রশিক্ষণ জন্য আশীর্বাদ করছে। যখন তারা শহরের গেটে পৌঁছালো, তখন গ্রামের নেতা যিনি তাদের থামিয়ে বললেন যে যদি কেউ এখান থেকে একা ফিরে আসে তাহলে ঠিক আছে, কিন্তু যদি তারা না আসে তাহলে আমরা তাদের খুঁজতে যাব না। এটাই এখানের নিয়ম। আমরা ইতিমধ্যে অনেক লোককে হারিয়েছি। এরপরে বাবা এবং ছেলে এগিয়ে গেল এবং মূল ভূখণ্ডের দিকে একটি সরু পথ পেরিয়ে গেল। পথে তার বাবা জিমি তাকে সবকিছু ব্যাখ্যা করেন। এরপরে তারা একটি সেতু পার হলো। তারা বনে পৌঁছে গেল। তারা সম্পূর্ণ সতর্ক হয়। কিছুক্ষণ পরেই তারা একটি হামাগুড়ি দেওয়া জম্বি দেখতে পেল। জিমি ব্যাখ্যা করলো যে এগুলো আসলে হামাগুড়ি দেওয়া জম্বি। তারা বেশি একটা বিপজ্জনক নয়। স্পাইক এটিকে লক্ষ্য করে এবং একটি গুলি করে মেরে ফেলে। ঠিক তখন আরেকটি জম্বি পিছন থেকে আসে এবং জিমি একটি তীর দিয়ে তাকেও মেরে ফেলে। শব্দ শুনে আরো জম্বি আসতে থাকে, কিন্তু জিমি তাদেরও মেরে ফেলে। যাই হোক, যখন শেষ জম্বিটি পালিয়ে যায় তখন স্পাইক এটিকে ছেড়ে যেতে বলে এবং জিমি স্পাইকের কথায় গভীরভাবে অনুপ্রাণিত হয়। তারা এরপর অসংখ্য পানিতে ভরা একটি সুন্দর ঘাসের মাঠের দিকে এগিয়ে যায়। আরো এগিয়ে তারা একটি ঘর দেখতে পায়। এখানে একটি সংক্রমিত ব্যক্তি উল্টো ঝুলন্ত অবস্থায় ছিল। তার শরীরে কিছু কথা লেখা ছিল। জিমি অনুমান করছিল যে কেউ সংক্রমিত ব্যক্তিকে ধরে ফেলেছে এবং মানুষের আকারে ছেড়ে দিয়েছে, যার কারণে এটি সংক্রমিত হয়ে পড়ে। জিমি তার ছেলেকে বলল, বাসা এখন এটিকে হত্যা করার সময়। কিন্তু সংক্রমিত ব্যক্তিটি নড়াচড়া করছিল এবং স্পাইকি ভয়ের কারণে তীর ছুঁতে পারছিল না। ঠিক তখনই সংক্রমিত ব্যক্তিটি নিজেকে মুক্ত করে এবং তাদের আক্রমণ করতে যাচ্ছিল। তখন স্পাইককে ঠিক সময় এটিকে মেরে ফেললো। স্যামের বাবা এটি দেখে খুবই খুশি হলেন। তারা এগিয়ে যেতে যেতে তারা একটি অর্ধ খাওয়া প্রাণীর দেহ দেখতে পেলেন। স্পাইক যখন উপরে তাকালো, প্রাণীটির অর্ধ খাওয়া মাথাটি একটি গাছে আটকে ছিল। এতে জিমি প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ কেবল আলফা জম্বিরা এমন কাজ করতে পারে। জিমি দ্রুত তার ছেলেকে শান্তভাবে এবং কোন রকম শব্দ না করে তাকে অনুসরণ করতে বলল। যখন তারা একটি খোলা তীর্ণ ভূমিতে পৌঁছালো, তখন তারা তাদের সামনে আলফা জম্বিদের একটি বাহিনী দেখতে পেল। তাদের নেতা তাদের সামনে। এটি দেখে তারা দ্রুত বনের দিকে দৌড়ে গেল এবং দৌড়ানোর সময়ও জিমি তার ছেলেকে প্রশিক্ষণ দিতে থাকে। সে তার ছেলেকে তীর দিয়ে কিভাবে গুলি করতে হয় এবং আক্রমণ করতে হয় তা শিখিয়েছিল। পরে তারা দুজন অ্যাবেন্টেন্টের বাড়িতে ছুটে যায় এবং তাদের তাড়া করা আলফা জম্বিদের দিকে তীর ছুঁড়ে মারে। বাড়ির ভিতরে তারা একটি ছাদ দেখতে পায়, যেখানে বাবা এবং ছেলে লুকিয়ে থাকে। আক্রান্তরা আর তাদের দেখতে পায় না, তবে তারা পরবর্তী কয়েক ঘন্টা বাইরে অপেক্ষা করে। জিমি তার ছেলেকে বোঝানোর চেষ্টা করে যে আলফা জম্বিরা খুবই ভয়ঙ্কর, বড় এবং খুবই চালাক মানুষের মতো। তাদের মারতে অনেক তীর লাগে এবং আমরা প্রায়শই
শেষ হয়ে যাচ্ছে, তাই তাদের এখানে অপেক্ষা করতে হবে। রাতের অন্ধকারে তারা তাদের দ্বীপে যাওয়ার পথে বাইরে অন্ধকারে একজন লোককে হেঁটে যেতে দেখে জিমি ব্যাখ্যা করে, তারা রাতে পাহারা দেয়, তারা আমাদের নিজস্ব লোক। ইতিমধ্যে স্পাইক আগুন জ্বলতে দেখে সেই রাতে স্পাইক যখন ঘুমাচ্ছে তখন সে একটি অদ্ভুত স্বপ্ন দেখে তার মা ডুবে যাচ্ছে এবং তার চারপাশে মানুষ, ওরা জম্বি ছিল। ঠিক তখনই জিমি তার ছেলেকে জাগিয়ে তুলে। যখন ঘরটি প্রচন্ড ভাবে কাঁপছিল, একদল প্রাণী বাইরে ছুটে আসতেছিল, কিন্তু তারা দুইজনে ঠিক সময় পালিয়ে যায়। জিমি বুঝতে পারে যে জম্বিরা শব্দ শুনে আসতেছে, তাই তারা দ্রুত স্পাইককে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা দেয়। রাতে তাদের দ্বীপে যাওয়ার পথটি জলে ডুবেছিল, কিন্তু জল খুব বেশি গভীর ছিল না, তাই তারা এগিয়ে চললো। তারা ভেবেছিল তারা নিরাপদ, কিন্তু তারপর পাহাড়ের উপরে তারা একটি সংক্রমিত আলফাকে দেখতে পেল। তাদেরকে ধরার জন্য তাদের পিছনে দৌড়াচ্ছে। তারা বুঝতে পারেনি যে বিপদ দ্রুত তাদের দিকে এগিয়ে আসতেছে, কিন্তু তারপর বেশ কয়েকটি বাদুড় তাদের দিকে উড়ে আসতে শুরু করে। এটি দিকে তারা বিপদ বুঝতে পেরেছিল। যখন তারা পিছনে তাকালো, আলফা দ্রুত তাদের দিকে এগিয়ে আসতেছে। কোনো সময় নষ্ট না করে তারা দ্রুত দৌড়ালো, কিন্তু দৌড়াতে দৌড়াতে তারা কাটার গর্তে পড়ে যায়। জিমি দ্রুত তার ছেলেকে জোরো করে আবার দৌড়াতে শুরু করে, দরজা খোলার জন্য চিৎকার করে। লোকেরা দ্রুত তাদের আলো জ্বালায়। দ্বীপবাসীরা আলফা জম্বিকে দেখতে পায় এবং দ্রুত তার দিকে তীর ছুঁড়ে মারে। তীরগুলো তাকে কিছুটা ঠলাতে থাকে, কিন্তু তার অসাধারণ শক্তির জন্য সে উঠে তাদের তাড়া করতে শুরু করে। এবার তারা তার দিকে একটি বড় জ্বলন্ত তীর ছুঁড়ে মারে, যার ফলে সে সোজা নিচে পড়ে যায়। স্পাইক এবং জিমি দ্রুত দৌড়ে যায় এবং কোন রকম ভাবে গেটে পৌঁছায়। ভিতর থেকে একদম দরজা না খুলে সাবধানে তার চোখ পরীক্ষা করে নিশ্চিত হয় যে সে সংক্রমিত নয়। নিশ্চিত হওয়ার পর গেট খুলে দেয়। সে রাতে দ্বীপে তাদের বিজয় উদযাপন করা হয়। স্পাইক কতটা সাহসের সাথে জম্বিদের মুখোমুখি হয়েছিল তা উদযাপন করে। স্পাইক প্রচুর প্রশংসা পায়, কিন্তু বীর এবং শব্দে বিরক্ত হয়ে সে চলে গেল। স্পাইক যে বিয়ারটা ছিল তা বমি করে এবং সেখানে তার বাবাকে দেখতে পায়। স্পাইকের মন ভেঙে যায়। সে চুপচাপ বাড়ি ফিরে যায়, যেখানে স্যাম তার মায়ের যত্ন নিচ্ছিল। স্পাইক তাকে পুরো ঘটনাটি বলে এবং জঙ্গলে যে আগুন দেখছিল সেই সম্পর্কেও জিজ্ঞাসা করে, এবং স্যাম তাকে সত্য বলে এটি অবশ্যই ডক্টর কিলসন ছিলেন। পরের দিন সকালে স্পাইকের মা ইসা ঘুম থেকে উঠে তার মাথা ব্যথার জন্য কিছু ওষুধ চাইলেন, কিন্তু স্পাইক জানতো না যে ওষুধটি কোথায়। ঠিক তখনই জিমি ঘরে ঢুকলো, কিন্তু স্পাইক তার দিকে তাকাতেও চাইলো না, তাই সে চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর স্পাইক সাহস সঞ্চয় করে জিমিকে জিজ্ঞাসা করলো, তুমি এতদিন ধরে আমার মাকে ডক্টর কিলসনের কাছে নিয়ে যাওনি কেন? সে উত্তর দিল, ডক্টর ক্যালসন পাগল। তারপর সে 15 বছর আগে তার ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বর্ণনা করলো, যখন সে একটি অনুসন্ধান দলের সাথে সেখানে ছিল। হাজার হাজার মৃতদেহ সারিবদ্ধভাবে সাজানো ছিল, মাঝখানে একটি বিশাল আগুন জ্বলছিল। ঠিক তখনই ডক্টর ক্যালসন এসে আগুনে ছুড়ে মারতে শুরু করলেন। তিনি দূর থেকে আমাদের দিকে ইশারা করলেন, কিন্তু দৃশ্যটা এতটাই ভয়াবহ ছিল যে আমরা সবাই পালিয়ে গেলাম। কিন্তু এসব শোনার পরও স্পাইক তাকে বলে, ডক্টর ক্যালসন যতই পাগল হোক না কেন, তুমি কেন বুঝতে পারছো না মার চিকিৎসার জন্য তাকে প্রয়োজন? কারণ আমি জানি বাবা তুমি কিছু করবে না, কারণ তুমি। এই কথা শুনে জিমি হতবাক হয়ে গেল। সে তাকে জোরে থাপ্পড় মারলো, কিন্তু পরে অনুতপ্ত হয়। তাই স্পাইক কোনো কথা না বলে উপরে চলে গেল এবং তার মায়ের পাশে চুপচাপ বসে পড়লো। তার বাবা যখন উপরে গেল, স্পাইক একটি ছুরি বের করে তাকে সেখান থেকে চলে যেতে বলল। যদিও জিমি সহজে তার ছেলের কাছ থেকে ছুরিটি নিয়ে নেয়, আরো ঝামেলা এবং রাগ এড়াতে সে আবারও ফিরিয়ে দেয়। তারপরে সে চলে গেল। এখন স্পাইক তার মাকে নিয়ে যেতে চাইলো, সেই কারণে সে শস্যের গুদামে আগুন ধরিয়ে দিল। তারপর সে গেটে লুকিদের কাছে গিয়ে বলল, ওইখানে আগুন লেগেছে, তোমাদের প্রয়োজন, আমরা তোমাকে ডাকছি। স্পাইক তার মা ইসাকে নিয়ে চলে গেল, কারণ সে ডক্টর কিলসনের কাছে নিয়ে যেতে চেয়েছিল। যখন ইসা বুঝতে পারলো যে তারা মূল ভূখণ্ডে পৌঁছেছে, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তার স্বামীকে ডাকে, কিন্তু স্পাইক তাকে শান্ত করে। রাত নামার সাথে সাথে তারা একটি এলাকায় পৌঁছে যায় এবং সেখানে তাকে সিদ্ধান্ত নেয়। সে তার মাকে বলে, আমি পাহারা দিব, তুমি ঘুমিয়ে পড়ো মা। কিন্তু কিছুক্ষণ পর সে পাহারা দিতে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটি সংক্রমিত ব্যক্তি এসে স্পাইকের জুতা চিবানো শুরু করে, কিন্তু যখন জম্বিটি বুঝতে পারে যে এটি কোনো পোকা নয় এবং স্পাইককে কামড় দিতে যাওয়ার সময় কেউ একজন এটিকে পিছন থেকে ধরে ফেলে। সকালে যখন স্পাইক ঘুম থেকে ওঠে, তখন সে ভাবে যে সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু জম্বিটি মৃতদেহ কাছে পড়ে আছে। ইসা তাকে বলে, আমি এই সম্পর্কে কোনো কিছু জানি না, কিন্তু একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইসা জম্বির মাথার খুলে একটি স্তম্ভের সাথে ধাক্কা দিয়ে হত্যা করে। ইতিমধ্যে কিছু সৈন্যকে সংক্রমিতদের থেকে তাদের জীবন বাঁচাতে দৌড়াতে দেখা যায়। যতটা সম্ভব সংক্রমিতদের গুলি করতে দেখা যায়, কিন্তু ধীরে ধীরে তাদের গুলি ফুরিয়ে যায়। এখন যেহেতু আলফা জম্বিরা তাদের আক্রমণ করেছিল, এই সৈন্যরা দ্রুত জম্বিতে পরিণত হতে শুরু করে। অতএব অবশিষ্ট সৈন্যদের তাদের অবশিষ্ট সংক্রমিত কমরেডদের হত্যা করতে হয়েছে। অবশিষ্ট 3 জন সৈন্য কোন রকম ভাবে পালিয়ে যেতে সক্ষম হয় এবং একটি সুড়ঙ্গে প্রবেশ করে এবং গেটটি বন্ধ করে দেয়। কিন্তু তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি বিশাল আলফা তাদের আক্রমণ করে। এই আলফা ছিল জম্বিদের রাজা, তাই এটি একই সৈনিকের সাথে একই কাজ করছিল এবং কাটা হাড় দিয়ে অন্য একজনকে হত্যা করে। এটি দেখে তৃতীয় সৈনিকটি খুব ভয় পেয়ে যায় এবং কোন রকম ভাবে সুড়ঙ্গ থেকে পালাতে সক্ষম হয়। ইতিমধ্যে স্পাইক ইসও এগিয়ে যাচ্ছিল এবং ইসও ভ্রান্ত ধারণা করতে শুরু করে। সে ভেবেছিল স্পাইক তার বাবা। তারপর ইসার নাকে দিয়ে রক্তপাত শুরু হয় এবং রক্তের গন্ধ পেয়ে একজন সংক্রমিত ব্যক্তি ছুটে আসে, যাকে স্পাইক তাড়াতাড়ি হত্যা করে। কিন্তু ইতিমধ্যে অনেক সংক্রমিত ব্যক্তি তাদের তাড়া করতে শুরু করে এবং স্পাইক
স্পাইকও হাতে শুরু করে এবং স্পাইকও হাতে হাতে তাদের দিকে তীর ছুটতে থাকে এবং অবশেষে হাতে হাতে তারা একটি পুরনো গ্যাস স্টেশনে পৌঁছায়। ভিতরে ঢোকার সাথে সাথে তারা মিথেন গ্যাসের গন্ধ পেল, যার ফলে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইতিমধ্যে বেশ কিছু আলফা ভিতরে ঢুকে পড়ে। আক্রান্ত জম্বিরা তাদের ঘিরে ফেলছিল। ঠিক তখন উপর থেকে একটি হ্যাচ খুলে যায় এবং বেঁচে থাকা সৈনিক এরিককে দ্রুত আশ্রয় নিতে বলে। সে আগুন ছুড়ে মারে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। আগুনে সমস্ত জম্বিরা মারা যায় এবং ইসা এবং স্পাইক সঠিক জায়গা খুঁজে পেয়ে তাদের জীবন রক্ষা করে। পরিস্থিতি শান্ত হওয়ার সাথে সাথেই তারা দুজনে বেরিয়ে আসে। ইসার তীব্র মাথা ব্যথা হয় এবং বমি হয়। ঠিক তখনই এরিক এসে স্পাইকের কাছে দিক নির্দেশনা চায়। এরিক তার যাত্রা চালিয়ে যায়, স্পাইকের মাকে পিঠে করে। কিছু দূর হেঁটে যাওয়ার পর তারা একটি জায়গায় বিশ্রাম নেয় এবং এরিক তার ফোনে সিগন্যাল পরীক্ষা করার চেষ্টা করে, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। স্পাইক আগে কখনো ফোন দেখেনি। এরিক তাকে বলেছিল যে এটি একটি দরকারি জিনিস, কিন্তু এটি কেবল একটি বাক্স ছিল। এরিক তাকে তার বান্ধবীর একটি ছবি দেখালো। ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় এবং এরিক ফোনটি ছুঁড়ে ফেলে দিল। তিনজনে এগিয়ে যায়। পথের মধ্যে ইসা একটা শব্দ শুনতে পেল এবং একা চলতে লাগে। একটু এগিয়ে সে একটি পুরনো ট্রেন দেখতে পেল, যা শব্দের উৎস। যখন সে তদন্ত করতে ভিতরে গেল, তখন সে দেখতে পেল যে একটি আলফা জম্বি মহিলা একটি বাচ্চার জন্ম দিচ্ছে। প্রথমে জম্বিটি রেগে গিয়েছিল, কিন্তু ইসা ভান করছিল যে সে সাহায্য করতে চায়। তারপর সে সাহায্য করতে শুরু করে। কিছুক্ষণ পরে এরিক এবং স্পাইক এসে পৌঁছলো এবং ইসা স্পাইকের বাচ্চা নাভি কেটে পানি দিয়ে বাচ্চাটিকে ধুয়ে ফেলতে বলল। এর পরবর্তী অংশ দেখবো আমরা দ্বিতীয় পার্টে।